আচরণবিধি প্রতিপালনে ইসির সক্ষমতা নিয়ে প্রশ্ন ৬ রাজনৈতিক দলের। প্রতি কেন্দ্রে ৫ সেনা চায় জামায়াত। সিসি বললেন সবার সহায়তা দরকার। নির্বাচন ঘিরে গণতান্ত্রিক মোর্চা করবে বিএনপি। হাসিনার রায়ের সময় ডেমোক্রেসির সমালোচনায় মির্জা ফখরুল। আপনি আপনার কথা বলবেন, সেটাকে আমি সহ্য করব না, পিটিয়ে দেব, আপনার মব ভায়োলেন্স তৈরি করব। দিস ইজ নট ডেমোক্রেসি। গণ অভ্যুত্থানের সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে সেনাবাহিনী। ভোট উৎসব মুখর করতেও বাহিনীর সহায়তা প্রয়োজন বললেন প্রধান উপদেষ্টা। একটি প্রবাসী ভোট সংগ্রহে ইসির ব্যয় হবে ৭০০ টাকা। নিবন্ধন সহজ হলেও ব্যালট দেশে পাঠানোর প্রক্রিয়ায় আগ্রহ হারানোর শঙ্কা। আশুলিয়ায় ওসি সাইদের নির্দেশে আন্দোলনকারীদের গুলি করে হত্যা করে পুলিশ। পেট্রোল ঢেলে পোড়ানো হয় মরদেহ। ট্রাইব্যুনালে রাজসাক্ষী আফজালুল। স্বাগত এখন দুপুরে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন, আমি লাইবা জান্নাত এবং আমি আরিফুল ইসলাম সাহাব। আচরণবিধি মেনে চলতে বাধ্য করার সক্ষমতা নেই নির্বাচন কমিশনের। ইসির সঙ্গে সংলাপে একথা জানিয়েছে জামায়াত, এনসিপি সহ ৬টি রাজনৈতিক দল। তারা বলছেন আচরণবিধি নিয়ে যথেষ্ট দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। সিদ্ধান্তহীনতায় ভুগছে কমিশন। তবে আচরণবিধি প্রতিপালনে উল্টো দলগুলোর কাছে সহযোগিতা চেয়েছেন সিইসি। এদিকে সংলাপে প্রতিটি ভোট কেন্দ্রে অন্তত ৫ জন করে সেনা সদস্য মোতায়েনের দাবি জানিয়েছে জামায়াত। আর এনসিপি বলছে সহিংসতা রোধেও ইসির প্রস্তুতির দুর্বলতা রয়েছে। বিস্তারিত বেলায়েত হোসাইনের প্রতিবেদনে। টানা ৩ দিনের নিরুত্তাপ সংলাপের পর চতুর্থ দিন বিএনপি, জামায়াত, এনসিপি, গণ অধিকার পরিষদ সহ ১২টি রাজনৈতিক দলকে আলোচনার আমন্ত্রণ জানায় নির্বাচন কমিশন। বুধবার দিনের শুরুতে সংলাপের প্রথম পর্বে অংশ নেয় জামায়াত, এনসিপি সহ ৬টি দল। সূচনা বক্তব্যে নির্বাচনের আচরণবিধি প্রতিপালনে রাজনৈতিক দলগুলোকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। বলেন ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়াতে দলগুলোকে ভূমিকা নিতে হবে। শুধু নির্বাচন কমিশন একা নয়, আপনারা সবাই কিন্তু জাতির কাছে ওয়াদাবদ্ধ একটা সুন্দর, ক্রেডিবল, গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য আপনারাও ওয়াদাবদ্ধ। ইসির সংলাপে অংশ নিয়ে জামায়াতের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বলেন আচরণবিধি প্রতিপালন করানোর ক্ষেত্রে সিদ্ধান্তহীনতায় ভুগছে নির্বাচন কমিশন। এক্ষেত্রে ইসির সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে এনসিপি সহ অন্য দলগুলো। ইলেকশন কমিশন ইজ সাফারিং ফ্রম ইনডিসিশন। কোথা থেকে আপনারা ইনডিসিশনে ভোগেন আই ডোন্ট নো, বাট ইউ আর সাফারিং ফ্রম সাম সর্ট অফ ইনডিসিশন। আপনারা একদিকে বলছেন করিতে পারিবেন, সুনামগঞ্জের করতেই যদি হয় তাহলে আপনারা এটা করবে কে? ডিসি সাহেব, তো রিটার্নিং অফিসার তো ডিসি সাহেব। তো ডিসি সাহেব করবেন, তো চট্টগ্রামে ডিসি সাহেব করবেন, সিলেটের ডিসি সাহেব করবেন না, আবার বগুড়া ডিসি সাহেব করবেন, ফরিদপুর ডিসি সাহেব করবেন না, কেউ আসবে। আমরা জনসভা বুঝি, আমরা জনগণের সাথে সম্পৃক্ততাকে বুঝি, কিন্তু এখানে এমন একটা অন্যায্য আইনের বিধান প্রণয়ন করা হয়েছে যেটা বাস্তবায়ন করার কোনো মেকানিজম এবং কোনো সক্ষমতা এইটা নির্বাচন কমিশনের নাই। সংলাপে প্রতিটি ভোট কেন্দ্রে অন্তত ৫ জন সেনা সদস্য মোতায়েন করার আহ্বান জানানো হয় জামায়াতের পক্ষ থেকে। একজন সেনা সদস্য একটা ভোট কেন্দ্রে দিলে এটা খুব একটা বেশি পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ হয় না। সংখ্যাটা একটু বৃদ্ধি করে অন্তত ৫ জন সেনা সদস্য একটা ভোট কেন্দ্রে। প্রার্থীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে অস্ত্র উদ্ধারে আরও তৎপর হওয়ার আহ্বান জানান রাজনৈতিক দলগুলোর নেতারা। কথা বলেন জোটভুক্ত প্রতীকের বিধিনিষেধ নিয়ে। কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, আনসার কিংবা মিলিটারি এবং সেনাবাহিনীর সদস্যরা থাকেন, সেটার একটা নির্দিষ্ট সংখ্যা একটা দলীয় প্রতীক মানে কিন্তু ওই দলের নামের সাথে তার একটা সিম্বলের মাধ্যমে ওই দলটাকে বোঝানো হয়ে থাকে। দলীয় প্রতীক মানে একটি দলের রিপ্রেজেন্টেশন দিয়ে থাকে। আমরা আপনাদের কাছে আবেদন জানাবো, আপনারা যে সিদ্ধান্তটা নিয়েছেন সেই সিদ্ধান্তটা কোনো বড় দলের কাছে আপনারা নথি স্বীকার করবেন না।
রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হয়, প্রবাসীরা কিভাবে গণভোটে অংশ নেবে তা পরিষ্কার নয়। এছাড়া 300 সংসদীয় আসনে গণভোটের জন্য আলাদা বুথেরও তাগিদ দেন তারা। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি একটি গণতান্ত্রিক মোর্চা গঠন করবে জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অস্থিরতা তৈরি করে একটি মহল দেশকে বিভক্ত করতে চায়। রাজধানীর গুলশানে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, চলমান মবক্রেসি ফ্যাসিবাদের লক্ষণ। শেখ হাসিনার রায়ের দিন মবক্রেসির সমালোচনাও করেন মির্জা ফখরুল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। 24শে জুলাই অভ্যুত্থান পরবর্তী ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো জুলাইয়ে নিজেদের ভূমিকা নানাভাবে জনপরিসরে তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে। বুধবার জনগণের কাছে নিজেদের ইতিহাস তুলে ধরতে 24-এর গণ অভ্যুত্থানে বিএনপি নামক বই প্রকাশ করে বিএনপি। রাজধানী গুলশানে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নেয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ শরিক দলের নেতারা। এ সময় নেতারা বলেন, কেউ আর ফ্যাসিবাদে ফিরতে চায় না। ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে ঐক্য ধরে রাখার আহ্বান জানান তারা। এখানে শুধু বিএনপি নয় বা বিএনপির আমরা কিছু সংখ্যক নেতৃবৃন্দ নয় যে আমরা এই অত্যাচার নির্যাতনের শিকার হয়েছি। সত্যিকারের একটা দেশের সুশাসন প্রতিষ্ঠা করা, যা কিনা আমাদের আগামী নির্বাচনের মধ্য দিয়ে আমরা যেটা সম্ভব করতে পারি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মোড়ক উন্মোচনের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে বলেন, আদালতে শেখ হাসিনা রায়ের সময় মবক্রেসি তৈরি ফ্যাসিবাদের লক্ষণ। ফ্যাসিস্ট হাসিনার মানবতা বিরোধী অপরাধের জন্য রায় দেওয়া হচ্ছে কোর্টে, অন্যদিকে দেখি মবক্রেসি ভায়োলেন্স চলছে। এটা কিসের আলামত আমি জানি না। আমি তো মনে করি যে ওই রায়ের যে গুরুত্ব সেটাকে কমিয়ে দেওয়ার জন্য একটা বিশেষ মহল ভিন্ন খাতে বিশ্ব দৃষ্টিকে নেওয়ার জন্য এই কাজগুলো করে বন্ধ করে। বিএনপি কোনো বিপ্লবী দল নয় উল্লেখ করে আসন্ন নির্বাচনে বিএনপি শরিক দলগুলো নিয়ে একটি গণতান্ত্রিক মোর্চা গঠন করবে বলে জানায় মির্জা ফখরুল। আমরা সকলকে নিয়ে, এই ভূখণ্ডে যারা বাস করে তাদের সকলকে নিয়ে, সকল ধর্ম, সকল বর্ণ, সকল মত, সবখানে একসাথে আমরা একটা রেইনবো স্টেট নির্মাণ করতে চাই। এটা আমাদের ঘোষিত নীতি। দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। মেহেদিন অ্যানি, এখন, ঢাকা। আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি জামায়াতের মনোনয়ন বঞ্চিত হেভিওয়েট প্রার্থীদের মনোনয়ন দেবে এনসিপি। ইতিমধ্যেই এমন একাধিক প্রার্থী এনসিপির সাথে যোগাযোগ শুরু করেছে বলে জানিয়েছেন দলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সেসব সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ্যে না আনলেও এনসিপি নির্বাচনী পরিচালনা সমন্বয় কমিটির দায়িত্বশীলরা বলছেন, চূড়ান্ত প্রার্থী তালিকায় চমক দেখাবে তারা। সমীকরণ মেলাতে পারলে সরকার দল কিংবা শক্তিশালী বিরোধী দলেই জায়গা হবে এনসিপির, এমন দাবিও করছেন তারা। হোসেন জাহিদের প্রতিবেদনে বিস্তারিত। দূর দূরান্ত থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে ভিড় আগ্রহী প্রার্থীদের। তারা চায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাপলা-কলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে। এনসিপির হিসেবে এখন পর্যন্ত প্রায় 1100-এর বেশি ফর্ম বিতরণ করেছেন তারা। তবে শুধু এনসিপির রাজনীতির সাথেই যুক্ত এমন প্রার্থীই নয়, বরং সমাজের ভিন্ন ভিন্ন পেশার ক্লিন ইমেজের জনপ্রিয় প্রার্থীদের এনসিপির ভোটের ট্রেনে সওয়ার করাতে চায় তারা। যেখানে প্রার্থী হবেন রিকশা চালক, কৃষক থেকে শুরু করে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও সাবেক আমলা। অনেক পেশার মানুষ যারা আগে রাজনীতিতে সম্পৃক্ত হবেন এমন চিন্তা করেননি বা রাজনীতিতে তাদের জায়গা হবে এমন চিন্তা করেননি, তারা আসছেন। ইউনিভার্সিটির প্রফেসর এসেছেন, আইনজীবী এসেছেন, চিকিৎসক এসেছেন, প্রকৌশলী এসেছেন। তারা চাচ্ছেন প্রক্রিয়াটাতে যুক্ত হতে। একই সাথে আবার এলাকায় মানুষের সাথে জনসম্পৃক্ততা আছে, মানুষের জন্য কাজ করেছে এতদিন ধরে। ওই মানুষগুলো আমরা যদি তাদের এই অ্যাসেসমেন্ট করে দেখতে পাই যে তাদের আগ্রহ আছে এবং এলাকায় তাদের জিতে আসার বা ফাইট দেওয়ার সম্ভাবনা আছে, সেই সম্ভাবনার ভিত্তিতে আমরা আমাদের যে আসনগুলো, সেই আসনে আমরা আমাদের প্রার্থী যাচাই বাছাই করে ঠিক করব। এনসিপি নেতাদের সাথে কথা বলে জানা যায়, ইতিমধ্যে বিএনপি জামাতের মনোনয়ন না পেয়ে ক্ষুব্ধ এমন নেতাদের দলে প্রার্থী করে রণকৌশল সাজাতে চান তারা। বিপরীত দিক থেকে বিস্ময়কর সাড়া মেলার দাবিও করছেন দলটির নেতারা।
যখন এই মনোনয়নটি কনফার্ম করা হবে এই আসনগুলোতে, তখন ওই বিভিন্ন বড় বড় রাজনৈতিক দলের মাঠ পর্যায়ের বড় বড় যে হেভিওয়েট যারা প্রার্থী রয়েছে তারা এনসিপির মনোনয়নে সেখানে আগামী নির্বাচন করবে। এটা আপনারা যদি খুব শীঘ্রই যদি দেখেন, আশা করি যে বাংলাদেশের মানুষসহ আমরা সেই জায়গায় অবাক হব না। তাদের যে রাজনৈতিক ত্যাগ তিতিক্ষা ধরু গত 15 বছরে হাঁটুর মধ্যে গুলি খেয়েছে, পা কেটে ফেলছে, আমরা তো তাদেরকে মূল্যায়ন করতে হবে। এটা বিএনপি মূল্যায়ন করে নাই, জামায়াত অনেক ক্ষেত্রে মূল্যায়ন থেকে পিছিয়ে আছে। তাহলে ফলত এই মানুষগুলোকে উঠিয়ে নেওয়া আসা আমাদের দায়িত্ব, সেই দায়িত্বটা আমরা আদায় করছি। 24-এর অভ্যুত্থানের দুটি পরিচিত মুখ অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম। এনসিপিতে যোগ দিয়ে ভোটের মাঠে তারা লড়বেন এমন প্রত্যাশায় দলটির। তারা যখনই সরকার থেকে পদত্যাগ করবেন, তাদের জন্য বাংলাদেশের সকল রাজনৈতিক দলের দ্বার যেমন উন্মুক্ত, তাদের জন্য এনসিপির দ্বারও উন্মুক্ত। এবং আমরা আমাদের সহযোদ্ধা হিসেবে তাদের প্রতি আমাদের যে আন্তরিকতার জায়গাটা, সেই আন্তরিকতার জায়গা সবসময় অনেক বেশি থাকবে। তবে ফ্যাসিবাদ বিরোধী অন্য যে কোনো রাজনৈতিক দল থেকে এই 2 উপদেষ্টা নির্বাচনে অংশ নিলে এনসিপি সেটা ইতিবাচকভাবে দেখবে এমন কথা জানান সার্জিস আলম। হোসেন জাহিদ, এখন, ঢাকা। বিদেশ থেকে ভোট দিতে নিবন্ধনের অ্যাপ চালু হওয়ায় আনন্দিত প্রবাসীরা। তারা বলছেন দেশের বাইরে থেকে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগের আরও কাছে গেলেন তারা। তবে অ্যাপের মাধ্যমে নিবন্ধন সহজ হলেও তারা জটিলতার শঙ্কা দেখছেন ব্যালট পেপার গ্রহণ ও পাঠানোর প্রক্রিয়ায়। তথ্যের ঘাটতি সহ রয়েছে প্রচারণারও অভাব। দূতাবাস ও মিশনের মাধ্যমে ভোটদান পদ্ধতি প্রক্রিয়া আরও সহজ করার দাবি বিশেষজ্ঞদের। বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান জনি। প্রবাসীদের দীর্ঘদিনের প্রত্যাশা ভোটাধিকার প্রয়োগের, সেই কাজ সহজ করতেই নির্বাচন কমিশন চালু করল নতুন অ্যাপ পোস্টাল ভোট বিডি। মঙ্গলবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার এই অ্যাপ উদ্বোধন করেন। প্রথমবার হলেও বেশি সংখ্যক প্রবাসী ভোট দিতে নিবন্ধন করবেন বলে আশা তাদের। এই অ্যাপ চালুর মাধ্যমে আমরা একদিকে ভোট গ্রহণ প্রক্রিয়ায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করছি, অন্যদিকে অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার পথে আরেক ধাপ এগিয়ে যাচ্ছে। আর আমাদের প্রবাসী নাগরিকদের রাষ্ট্রের সঙ্গে বন্ধনকে আরও গভীর করবে। আমার জানা মতে পৃথিবীর যতগুলো দেশ এই ধরনের কোনো উদ্যোগ গ্রহণ করেছে, তারা একটা দীর্ঘ সময়ব্যাপী প্রথমে ট্রায়াল করার সুযোগ পেয়েছে, অন্ততপক্ষে 5 বছর। সেখানে আমরা কার্যত ট্রায়াল করেছি মাত্র 1 মাস। তবে আমরা ইনশিওর করেছি যে এখানে যেন এমন কোনো সীমাবদ্ধতা বা ত্রুটি না থাকে যা ভোটের ইন্টিগ্রিটিকে প্রশ্নবিদ্ধ করবে। এক একটি ভোট গ্রহণে কমিশনের খরচ হবে 700 টাকা। পোস্টাল ভোটিংয়ের জন্য 143টি দেশে নিবন্ধন চলবে 19 নভেম্বর থেকে 18 ডিসেম্বর পর্যন্ত। প্রবাসে থেকেও ভোটদানের এমন সুযোগ পেয়ে উচ্ছ্বসিত তারা। আমি বিদেশে থাকার কারণে কোনো সময়ে ভোট দিতে পারি নাই, তবে এই প্রথমবার ভোট দিতে পারবো, আমি খুবই আনন্দিত। সবচেয়ে ভালো লাগার একটা বিষয় হলো আমরা প্রথমবারের মতো প্রবাস থেকেও বাংলাদেশে ভোট দিতে পারবো। আমরা বিশ্বাস করি এই উদ্যোগ প্রবাসীদের দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় আরো সক্রিয়ভাবে যুক্ত করবে। বিভিন্ন দেশের দূতাবাসে ইতোমধ্যে যেসব প্রবাসী গত 31 অক্টোবরের মধ্যে নিবন্ধন করেছেন তারা অন্তর্ভুক্ত থাকবেন ভোটার তালিকায়। তবে ভোট দিতে চাইলে ইসিকে জানাতে হবে অ্যাপের মাধ্যমে। তফসিল ঘোষণার পর এই প্রবাসী ভোটারদের ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠাবে ইসি। ব্যালট পেপার যে খামে পাঠানো হবে তার সঙ্গে থাকবে একটি ঘোষণাপত্র। ব্যালট পেপারে ভোট দেওয়ার পাশাপাশি এই ঘোষণাপত্রেও স্বাক্ষর করতে হবে ভোটারকে। ভোট দেওয়া শেষে সেই ব্যালট পুনরায় ঢাকায় পাঠাতে হবে নিজ উদ্যোগেই। আর এই নিয়েই বিড়ম্বনা হতে পারে বলে জানালেন প্রবাসীরা। দেখি আমাদের ডোর টু ডোর যারা প্রবাসীরা রয়েছে তাদের ঘরে এই পোস্টাল ব্যালটটা যাবে, নাকি কনসুলেটে গিয়ে তারা এই ভোটে অংশগ্রহণ করবে। কোথায় ভোট দিব, কিভাবে ভোট দিব, এটা আরো পরিষ্কারভাবে আমাদের সামনে আসা উচিত। কতজন প্রবাসীর পিও বক্স নাম্বার রয়েছে সেটিও আসলে নির্বাচন কমিশন এবং বাংলাদেশের যারা সংশ্লিষ্ট দায়িত্বে রয়েছেন তাদের আসলে দেখা উচিত। তবে অনলাইনে ভোট গ্রহণের জন্য বাংলাদেশ এখনও পুরোপুরি প্রস্তুত নয় বলছেন এই প্রকল্প প্রধান। তবে এবার ভোট গ্রহণের উপর নির্ভর করবে ভবিষ্যতে এই প্রক্রিয়া কোন পথে এগোবে। বিশ্বের বিভিন্ন দেশে অনলাইন ভোটিং কার্যক্রম কিভাবে হচ্ছে ওই স্টাডি করতে গিয়ে আমরা দেখলাম যে অনলাইন ভোটিংটা এখনও বাংলাদেশের জন্য ফিজিবল না। সো এটাকে সময় দিতে হবে, আমাদের ভোটারদেরকে সময় দিতে হবে। এবার ওনারা এভাবে করুক, তারপরে যদি কমিশনের সিদ্ধান্ত হয় মাঝখানে অনেক ইলেকশন আছে ওগুলোও যদি আমরা অ্যাপ্লাই করি,
সব ডিপেন্ড করছে এবার সাকসেস স্টোরি কি হবে। যারা দেশের ভেতরে এই পদ্ধতিতে ভোট দেবেন তাদের ব্যালটের জন্য অপেক্ষা করতে হবে প্রতীক বরাদ্দ হওয়া পর্যন্ত। প্রবাসী বাংলাদেশি ভোটারদের পাশাপাশি সরকারি কর্মকর্তা কর্মচারী, ভোটের কাজে নিয়োজিত ব্যক্তি ও আইনি হেফাজতে থাকা ব্যক্তিরা পোস্টাল ভোটিংয়ে নিবন্ধন ও ভোট দেওয়ার সুযোগ পাবেন। এই উদ্ভাবন আমাদের নির্বাচনী ব্যবস্থাকে করেছে আরো আধুনিক। কামরুল হাসান জনি, এখন, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সেনাবাহিনী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল। ফেব্রুয়ারি নির্বাচনকে শান্তিপূর্ণ করতে সেনাবাহিনীর সহায়তা কামনা করেন তিনি। সকালে মিরপুর সেনানিবাসে গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা। এ সময় কোর্স সম্পূর্ণকারী তরুণ অফিসারদের সনদ তুলে দেন। বিস্তারিত প্রতিবেদনে। ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজের কোর্স 2025 গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠান। অংশ নেন বাংলাদেশ সহ 23টি দেশের সামরিক বাহিনীর তরুণ অফিসাররা। মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজ অডিটোরিয়ামে আয়োজিত গ্র্যাজুয়েশন সেরিমনিতে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় কোর্স সম্পূর্ণকারী তরুণ অফিসারদের সনদ তুলে দেন তিনি। এ সময় জুলাই গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। বলেন, সেনাবাহিনী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল। But the lucky for Bangladesh, the armed forces stood together all the way. And that's why we could move forward with the implementation of all the aspirations and hopes of the nation. Because their armed forces stood behind them. So I want to thank the armed forces of Bangladesh and their leaders for making this very quick decision to save the people. এ সময় প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির নির্বাচনকে শান্তিপূর্ণ, উৎসব ও আনন্দমুখর করতে সেনাবাহিনীর সহায়তা কামনা করেন। While you are going through your preparations, your studies for the coursework that you are doing, which is a routine thing, anywhere you go through that with great dedication and commitment. But you are lucky being here in Bangladesh at a time when Bangladesh is going through tremendous transition, transformation, which we repeatedly mentioned that we are moving to a new Bangladesh. You didn't have to pay a fee for that, we gave you free. See that, immerse yourself the process by which we have gone through an uprising. People's uprising, young people's uprising. কোর্স সম্পন্নকারী অফিসাররা জানান, অর্জিত জ্ঞান ব্যক্তি ও পেশাগত জীবনে কাজে লাগিয়ে দেশের যে কোনো সংকটময় মুহূর্তে ভূমিকা রাখতে সাহায্য করবে তাদের। এবারের কোর্সে অংশ নেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ বিশ্বের 24টি দেশের 311 জন তরুণ সামরিক অফিসার। আশুলিয়া থানার ওসি সায়েদের নির্দেশে গত বছর 5 আগস্ট এএসআই বিশ্বজিৎ সহ কয়েকজন পুলিশ সদস্য মিলে আশুলিয়া থানার সামনে আন্দোলনকারীদের গুলি করে হত্যা করেন। রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে এমনই চাঞ্চল্যকর তথ্য জবানবন্দি দিয়েছেন পুলিশের সাবেক এএসআই শেখ আফজালুল হক। আগামীকাল এ মামলার জেরা সম্পন্ন হবে, এরপর সাক্ষ্য দেবেন তদন্তকারী কর্মকর্তা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর দেশের বিভিন্ন স্থানের মতো আশুলিয়াতেও বিজয় মিছিল বের করে ছাত্র জনতা। মিছিলটি আশুলিয়া থানার সামনে পৌঁছলে পুলিশ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে, এতে 6 জন নিহত হন। পরে তাদের মরদেহ পুলিশ ভ্যানে তুলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। বুধবার এই মামলার গ্রেফতার আসামি পুলিশের সাবেক এসআই শেখ আফজালুল হক রাজসাক্ষী হিসেবে ঘটনার আদ্যপান্ত তুলে ধরে জবানবন্দি দেন ট্রাইব্যুনালে। বলেন, 5 আগস্ট বিকেল 5টায় ওসি সায়েদের নির্দেশনায় এএসআই বিশ্বজিৎ সহ কয়েকজন পুলিশ সদস্য মিলে গুলি ছোড়ে বিজয় মিছিলে। এমপি সাইফুল ইসলাম
এবং ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, এসপি আসাদুজ্জামান রিপন এবং এডিশনাল এসপি যে দুইজন আছেন জোন ইনচার্জ, তাদের ভূমিকার ব্যাপারে অর্থাৎ তাদের ইনঅ্যাকশান এবং পাওয়ার টু পানিশ যেটা প্রয়োগ করেননি বা ইনঅ্যাকশান করেছেন সেইটার উপর বর্ণনা দিয়েছেন। অর্থাৎ কমান্ড রেসপন্সিবিলিটিতে যারা ছিলেন অরিজিনাল একজন পারপিটেটরের নাম বলেছেন। এবং আমাদের মতে আমরা যেটা মনে করেছি যে ফুল এবং ট্রু ডিসক্লোজার উনি আশুলিয়ার ওনার জানা মতে যতটুকু সেটা করেছেন। আসামি থেকে রাজসাক্ষী হয়ে আফজালুল হক আরও জানান, 15 আগস্ট তিনি জানতে পারেন পিকআপে তোলা মরদেহগুলো পরে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হয়। বলেন, শহীদদের আত্মত্যাগ স্মরণ করে বিবেকের তাড়নায় এই জবানবন্দি দিয়েছেন তিনি। যে আমরা কাউকে অ্যাপ্রুভার হওয়ার জন্য উৎসাহিত করিনি, আমরা কাউকে অনুরোধ করি নাই, প্ররোচনা দিই নাই। এবং এই আজকের সাক্ষীও বলেছেন যে কারো প্ররোচনা ছাড়াই নিজ উদ্যোগে উনি সাক্ষী হয়েছেন। এদিকে ট্রাইব্যুনাল 1-এ চানখারপুলে 6 আন্দোলনকারীকে গুলি করে হত্যার মামলায় 26তম সাক্ষী হিসেবে মামলার মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম সাক্ষ্য দিয়েছেন। ইমদাদুল আজাদ, এখন, ঢাকা। দৈনিক ভোরের কাগজের সাংবাদিক মিজানুর রহমান সোহেলকে মঙ্গলবার মধ্যরাতে আটকের পর সকালে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির উপ পুলিশ কমিশনার তালেবুর রহমান। তিনি দাবি করেন, একটি ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে কিছু সংবেদনশীল তথ্য যাচাইয়ের জন্য তাকে ডিবি অফিসে আনা হয়েছিল। তবে ভুক্তভোগী মিজানুর রহমান সোহেল জানান, এটি ভুল বোঝাবুঝির বিষয় নয়, বরং মোবাইল সিন্ডিকেট দিয়ে একটি সংবাদ সম্মেলন বন্ধ করার জন্য তাকে উঠিয়ে নেওয়া হয়। তিনি দাবি করেন, মাত্র 9 জন মোবাইল ফোন ব্যবসায়ীকে একচেটিয়া ব্যবসা করার সুযোগ দেওয়ার জন্যই সরকারের একজন বিশেষ সহকারীর নির্দেশে তাকে আটক করা হয়েছিল। ডিআরইউতে মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীদের সংগঠন বিজনেস কমিউনিটি বাংলাদেশের একটি প্রেস কনফারেন্স বন্ধ করাই তাদের লক্ষ্য। আটকের বিষয়টা সঠিক নয়, এখানে একটা তথ্য যাচাই বাছাইয়ের জন্য ওনাকে আনা হয়েছিল। একটা জায়গায় একটা খুব সংবেদনশীল একটা বিষয়ে ওনার ফোন নাম্বারটা ব্যবহার করেছিল কে বা কারা, এগুলো আমরা আমাদের দৃষ্টিতে আসে এবং এটা তদন্তের এক পর্যায়ে ওনার এই বিষয়গুলো যাচাই বাছাই করার জন্য আনা হয়েছিল। পরবর্তীতে সকালবেলা তাকে তার বাসায় পৌঁছে দেওয়া হয়েছে। যারা মোবাইল ফোনের ব্যবসা করেন সারা বাংলাদেশে এমন 25,000 মোবাইল ফোন ব্যবসায়ীদের সংগঠন, ওদেরই প্রেস কনফারেন্সটা আমি এখানে ছিল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে। আমি যেটা বুঝলাম ওখানে যাওয়ার পরে যে এই ওনারা এই বক্তব্যই শুনতে চায় না, বা এই প্রেস কনফারেন্সটা হোক সেটা তারা আসলে চায় না। তারা ভয় পাচ্ছে যে প্রেস কনফারেন্সে এমন কি বলবে যেটাতে আসলে ওনারা বিব্রত হবেন। ওনারা কারা, মানে যারা বিব্রত হবে? ওনারা হচ্ছেন একজন উপদেষ্টা, যিনি এইটা নিয়ে গত কয়েক মাস ধরে টানা কাজ করে যাচ্ছেন। একটা এনআইএর সিস্টেম চালু করতে গিয়ে ডিবি পরিচয় দিয়ে রাতের আধারে তুলে নিয়ে আসবেন, তাহলে তো আমাদের মনে হচ্ছে দেশ এখনো স্বাধীন হয় নাই। যেই 17টা কোম্পানি বাংলাদেশে আছে, তারা যে সিন্ডিকেট করে রাখছে আমাদেরকে, বাংলাদেশের জনগণকে, যে 57% যে একটা ব্যাটের যে একটা নমুনা, এটা আসলে কিছুই না। তারা মূলত হচ্ছে কি আমাদেরকে, বাংলাদেশের 18 কোটি মানুষকে তারা সিন্ডিকেট আওতা নিতে যাচ্ছে। এদিকে ভোরের কাগজের সাংবাদিক মিজানুর রহমান সোহেলকে আটকের ঘটনায় প্রধান উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়বকে জড়িয়ে একটি ভিত্তিহীন প্রচারণা চালানো হয়েছে। মন্ত্রণালয় থেকে পাঠানো প্রতিবেদন লিপিতে কথা জানানো হয়। এতে বলা হয়েছে, NEIR বাস্তবায়নের সঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীকে নিয়ে মিথ্যা প্রচার চালানো হয়। রাষ্ট্রীয় শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থেই NEIR বাস্তবায়ন করা হচ্ছে। অবৈধ হ্যান্ডসেটের লাগাম টানতে সংক্ষুব্ধ পক্ষের সঙ্গে BTRC বৈঠকও করেছে। অথচ উদ্দেশ্য প্রণোদিতভাবেই একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে কোনো কোনো বিশেষ সহকারীর উপর দায় চাপিয়েছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদন লিপিতে। এতে বিশেষ সহকারীর বক্তব্য তুলে ধরে বলা হয়, বিষয়টি অনভিপ্রেত। আইন শৃঙ্খলা বাহিনী তাদের কাজ করে, যেখানে ICT মন্ত্রণালয়ের কোনো সংশ্লিষ্টতা নেই। বিজয় দিবসে এবারও প্যারেড হচ্ছে না, তবে উদযাপনে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। আইন শৃঙ্খলা বাহিনীর সব ধরনের প্রস্তুতি আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, গত বছর বিজয় দিবসে প্যারেড হয়নি, এবারও হবে না। শেখ হাসিনার রায় দেওয়ার পর দেশে কোনো অস্থিরতা তৈরি হয়নি উল্লেখ করে তিনি বলেন, সবকিছু স্বাভাবিক আছে। এ সময় এক সাংবাদিককে গোয়েন্দা পুলিশের তুলে নেয়ার বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বিজয় দিবসে সবাই যেন ভালোভাবে উদযাপন করতে পারে
আপনারাও করবেন, আমরাও করব, সবাই করবে, দেশবাসী করবে। এখানে কোনো কিছু নেই, কোনো ধরনের রাজনৈতিক পট পরিবর্তনের পরে স্যার, বিশেষ করে গতকাল একজন এখানে রাজনৈতিক পট পরিবর্তন তো হয় নাই। পরিচয় রাত 12টার পর তাকে বাসা থেকে তুলে নিয়ে যাচ্ছে, পর আবার সকালে ছেড়ে দিয়েছে। তো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া একজন লোককে কেন বা রাত 12টার পরে? যেহেতু এই জিনিসটা আপনার কাছে আমি প্রথম শুনলাম, আমি ইনভেস্টিগেশন করার পর হয়তো আমি জানতে পারি জিনিসটা অপরাধ হয়েছে কিনা স্যার, রাত 12টা এটা আমি আগে দেখবো। চট্টগ্রামের রাউজানে অস্ত্রসহ 3 সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে চলতি মাসে রাউজান থেকে দেশি বিদেশি 24টি অস্ত্র ও 75 রাউন্ড গুলি সহ 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায় গতরাতে রাউজানের নোয়াপাড়া চৌধুরীহাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জহির উদ্দিনের মুদি দোকান থেকে একটি বিদেশি পিস্তল ও 2 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পটিয়া এলাকা থেকে আসামি সাকিবুল ইসলাম ও রানাকে গ্রেপ্তার করে পুলিশ। একই সময় রাউজানে অভিযান চালিয়ে একটি 1 নলা বন্দুক ও 3টি কার্তুজ উদ্ধার করা হয়। এ নিয়ে চলতি মাসে চট্টগ্রামের রাউজানে দেশি বিদেশি 24টি অস্ত্র ও 75 রাউন্ড গুলি সহ 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোররাতে ময়মনসিংহ স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে পুড়ে গেছে বগির ভেতরের অংশ। বুধবার ভোর 4টার দিকে রেল স্টেশনে এই ঘটনা ঘটে। নিরাপত্তা প্রহরী জানান, ভোরে কয়েকজন দুর্বৃত্ত ট্রেনের বগিতে গান পাউডার ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে আগুন ছড়িয়ে পড়ার আগেই দ্রুততার সঙ্গে তা নিয়ন্ত্রণে আনে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এই ঘটনার পর দুর্বৃত্তদের ধাওয়া দিলে পালিয়ে যায় তারা। পরে বগি বদলে ট্রেন চলাচল শুরু হয়। আমাদের যারা লোকালটা রাত্রে আপনার আসার পরে এটা আমরা ওয়াশপিটে দিই, ধৌত করার জন্য ওয়াশপিট হয়। ওখানে রাত্রে 1টার দিকে আমরা ওয়াশপিটে দিয়ে দিয়েছিলাম। তো ভোর 4:15টার দিকে আমরা খবর পাই যে এরকম একটা ঘটনা ঘটেছে ওয়াশপিটে। ওখানেই যারে একটা বগিতে দুষ্কৃতিকারী আগুন দিয়েছে। তো আমাদের নিরাপত্তা বাহিনী, নিজস্ব নিরাপত্তা বাহিনী আছে, তো ওনাদের তৎপরতায় তাৎক্ষণিকভাবে আমরা ওই আগুনটা নিভিয়ে ফেলতে সক্ষম হই। সাভারের ধামরায়ে গ্রামীণ ব্যাংকের সোয়াপুর শাখা লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বুধবার ভোর 4:30টার দিকে ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায় মোটরসাইকেলে 2 ব্যক্তি ভবনের দোতলার কার্যালয় লক্ষ্য করে বোমা ছুড়ে পালিয়ে যায়। এ সময় দেয়ালে লেগে বোমাটি ভেঙে পাশের টিনশেড বাড়ির চালায় পড়ে আগুন ধরে যায়। এ সময় আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ আনে। এ ঘটনায় পর নজরদারি বাড়িয়েছে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও ভাঙচুরের প্রতিবাদে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইটভাটা মালিক ও শ্রমিকরা। সকালে বাংলাদেশ ইটভাটা প্রস্তুতকারী মালিক সমিতির ব্যানারে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও ভাঙচুরের প্রতিবাদে বিভিন্ন ধরনের স্লোগান দেন তারা। কর্মসূচির কারণে মহাসড়কের দুপাশে কয়েক কিলোমিটার যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী পরিবহন চালকরা। খবর পেয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করে পুলিশ। এ সময় সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানানো হয়। সুনামগঞ্জের ছাতকে বাজারের জমি নিয়ে বিরোধের জের ধরে 2 গ্রামবাসীর সংঘর্ষে অন্তত 25 জন আহত হয়েছে। বুধবার সকালে উপজেলার নানুশ্রী ও সিদ্ধারচর গ্রামের লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, সিদ্ধারচর গ্রামের পাশে ইসলামগঞ্জ নামে একটি বাজার স্থাপনের উদ্যোগ নেয় এলাকাবাসী। এই বাজারের জমি নিয়ে সিদ্ধারচর গ্রামের আব্দুল হকের সাথে বাজার কমিটির মামলা চলছে। মঙ্গলবার বাজারের জমি মাপার সময় আব্দুল হকের সঙ্গে কথা কাটাকাটি হয় নানুশ্রী গ্রামের চাঁদ আলী নামে একজনের। এর জের ধরে সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আহত হয় উভয় পক্ষের 25 জন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের ছাতক স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রমজান ঘিরে পণ্য কেনার প্রস্তুতি নিতে শুরু করেছে চট্টগ্রামের আমদানিকারকরা। এই অবস্থায় ব্যাংকের ঋণপত্র খোলায় সহযোগিতা চাইছেন তারা। এরই মধ্যে রমজানের প্রয়োজনীয় পণ্যের এলসি খোলায় বাংলাদেশ ব্যাংক আগের চেয়ে নমনীয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। আমদানিকারকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে দাম কম থাকায় রোজায় ছোলা, ডাল, চিনি সহ বিভিন্ন পণ্যের দাম কমবে। অসাধু চক্রের কারসাজি ঠেকাতে এখনই নজরদারি বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। শোয়েব রহমানের প্রতিবেদনে বিস্তারিত।
রমজানের এখনও বাকি 3 মাসের বেশি, কিন্তু এরই মধ্যে রমজান ঘিরে ব্যবসার প্রস্তুতি নিতে শুরু করেছেন ব্যবসায়ীরা। বিশেষ করে ছোলা, চিনি, খেজুর, তেলসহ চাহিদা বাড়ে এমন পণ্যের আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে। রমজানের ছোলা ও ডাল জাতীয় পণ্যের চাহিদা অনেকটাই বেড়ে যায়। বিশেষ করে দেশে পুরো বছর জুড়ে ছোলার চাহিদা থাকে প্রায় 1.5 লাখ টন, আর শুধু রমজানে পণ্যটির চাহিদা থাকে 95,000 থেকে 1 লাখ টন। বর্তমানে বিশ্ববাজারে পণ্যটি কেজি প্রতি 60 থেকে 62 টাকায় বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। সে হিসেবে আমদানি খরচ সহ অন্যান্য খরচ মিলিয়ে এবারের রমজানে পাইকারিতে 70 থেকে 75 টাকায় ছোলা পাওয়া যাবে বলে ধারণা করছেন তারা। বিদেশের মধ্যে দামও অনেক কমেছে। যে ছোলা গত 2 মাস আগে $700 বুকিং ছিল, সেই ছোলা এখন বুকিং হয়ে গেছে আপনার $520 মধ্যে। সোলার বাজার ধরেন আপনার 70 থেকে 80 টাকার মধ্যে থাকবে বলে আশা করতেছি, এবং মটর ডাল আপনার 40 থেকে 50 টাকা আশা করতেছি। মোটামুটি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে রমজানে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে জুন থেকে নভেম্বর পর্যন্ত খেজুর উৎপাদন চলে। বর্তমানে ভরপুর মৌসুম হওয়ায় পণ্যটির দামও বিশ্ববাজারে কিছুটা কম বলে দাবি ব্যবসায়ীদের। সৌদি আরব, আরব আমিরাত, তিউনিশিয়া, মিশরের মতো দেশ থেকে খেজুর আমদানি হয়। ব্যবসায়ীদের মতে দেশে বছরে 1 লাখ থেকে 1,10,000 টন খেজুরের চাহিদা রয়েছে। এর মধ্যে শুধু রমজানেই প্রায় 60,000 টন চাহিদা থাকে। পণ্যটির দাম নিয়ন্ত্রণে রাখতে এরই মধ্যে ট্যারিফ কমিশন পণ্যটির আমদানি শুল্ক 25 থেকে কমিয়ে 15% এবং উৎসে কর 10 থেকে কমিয়ে 3% করার প্রস্তাব দিয়েছে। ব্যবসায়ীরা বলছেন, শুল্ক বাধা কেটে গেলে ভোক্তা কম দামেই খেজুর পাবেন। যতটুকু আপডেট পাইছি সামথিং কমে বলতেছে এবার সিজনের মধ্যে, কারণ এবার সিজনের মধ্যে তেমনটা কি হয়, খুব উইক দেখাচ্ছে। রোজার আগেই সে চাল, গম এগুলো আনছে, আর বাকিগুলো ক্রমাগত করছে। আর আপনারা জানেন অলরেডি তো এলসি খোলার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক কিন্তু একটু লিবারেল হয়েছে। আমরা বলছি যেটা গতবার যেটা আমরা ডিসিশন নিয়েছিলাম, এইবার এটা কন্টিনিউ করবে যাতে করে দামটা সহনীয় হয় রোজার সময়। এদিকে বিশ্ববাজারে ক্রমাগত কমছে চিনির দাম। চলতি বছর পুরোটা সময় ধরেই কিছু না কিছু করে কমেছে এই নিত্যপণ্যটির দাম। বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি টন চিনি বিক্রি হচ্ছে $417। জ্বালানি তেলের দাম কমা এবং ব্রাজিলে চিনির ভালো উৎপাদনের কারণে এ পণ্যের দাম আরও কমবে বলে আশা ব্যবসায়ীদের। আপনি আনলেন, আমি আনবো, ও আনবে, এখন আগে খেয়ে বেশি টাকাটা ব্যাংকে খাবারে দিবে, তো সেই জন্য রেটটা কমে যাচ্ছে। আমদানিকারকদের তাদের চিনি যে সাদা চিনি সেটা আনার সুযোগ করে দিয়েছেন, সে কারণে বাজারে প্রতিযোগিতামূলক বাজার হওয়াতে চিনির দাম কমেছে। ব্যবসায়ীরা বলছেন, রমজানকে কেন্দ্র করে এখনও পণ্য দেশের বাজারে ঢোকা শুরু করেনি। আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যেই পণ্য আসতে শুরু করবে, আর পাইকারি বাজারে পণ্য বেচাকেনা শুরু হবে জানুয়ারির মাঝামাঝি সময় থেকে। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। গাজীপুরে বাঘের বাজার এলাকায় স্ট্যান্ডার্ড ফিনিশ রাসায়নিকের কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। স্থানীয়রা জানায়, দুপুর 1টার দিকে হঠাৎ করেই কারখানাটিতে আগুন লেগে যায়। মুহূর্তেই ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় চারপাশ। তাৎক্ষণিকভাবে কারখানার শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করলে ব্যর্থ হয়। ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে পুরো কারখানায়। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। প্রথমে মাওনা ফায়ার স্টেশনে 2টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। ভয়াবহতা বাড়তে থাকায় একে একে আশেপাশের স্টেশনগুলো থেকে যোগ দেয় আরও 7টি ইউনিট। আগুনের ভয়াবহতায় স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেয় আইনশৃঙ্খলা বাহিনী। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছুই জানা যায়নি। শেষ করছি এখন দুপুর। তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আচরণবিধি প্রতিপালনে ইসির সক্ষমতা নিয়ে প্রশ্ন 6 রাজনৈতিক দলের। প্রতি কেন্দ্রে 5 সেনা চায় জামায়াত। চলছে বিএনপির সঙ্গে সংলাপ। নির্বাচন ঘিরে গণতান্ত্রিক মোর্চা করবে বিএনপি। হাসিনার রায়ের সময় মবক্রেসির সমালোচনায় মির্জা ফখরুল। আপনি আপনার কথা বলবেন, সেটাকে আমি সহ্য করব না, পিটিয়ে দেব, আপনার মব ভায়োলেন্স তৈরি করব। দিস ইজ নট ডেমোক্রেসি। গণ অভ্যুত্থানের সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে সেনাবাহিনী। ভোট উৎসব মুখর করতেও বাহিনীর সহায়তা প্রয়োজন বললেন প্রধান উপদেষ্টা।
এক একটি প্রবাসী ভোট সংগ্রহে ইসির ব্যয় হবে 700 টাকা। নিবন্ধন সহজ হলেও ব্যালট দেশে পাঠানোর প্রক্রিয়ায় আগ্রহ হারানোর শঙ্কা। আশুলিয়ায় ওসি সায়েদের নির্দেশে আন্দোলনকারীদের গুলি করে হত্যা করে পুলিশ। পেট্রোল ঢেলে পোড়ানো হয় মরদেহ। ট্রাইব্যুনালে রাজসাক্ষী আফজালুল। এই ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়াও ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।